আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছি। প্রিভিয়াস ক্লাসে আমরা কোষ ও কোষের গঠন অধ্যায়টা শুরু করেছিলাম এবং এই অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা পৌঁছেছি ডিএনএ অণু রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন বা অনুলিপন যাই বলি না কেন এই টপিকটার মধ্যে। প্রিভিয়াসলি আমরা আস্তে আস্তে কোষ সম্পর্কে জেনেছি, কোষের বেসিক আইডিয়া ডেভেলপ করেছি, তারপর কোষের অর্গানেলস গুলা সম্পর্কে জেনেছি। দেন কোষের অর্গানেলস পড়তে পড়তে নিউক্লিয়াসের ভিতরে ঢুকে গেলাম। নিউক্লিয়াসের ভিতরে সেখানে পেলাম ক্রোমোজোমকে। ক্রোমোজোমের গঠন পড়লাম, ক্রোমোজোমের ভৌত গঠন, রাসায়নিক গঠন সম্পর্কে জানলাম, ক্রোমোজোমের কাজ সম্পর্কে জানলাম। তারপরে সেখান থেকে ডিএনএ এর গঠন এবং আরএনএ এর গঠন এগুলো সম্পর্কে পড়ার পরে এবার আমাদের জানা লাগবে যে ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন সম্পর্কে। আর কথা হলো ভাই, ডিএনএ রেপ্লিকেশনটা দরকারটা কি? দরকারটা হলো যখন একটা সেল ডিভিশন হয়, ধরো একটা সেল ডিভাইড হয়ে মাইটোসিস বিভাজন ধরে নিলাম। সেলটা যখন ডিভাইড হলো তখন দুই ভাগে ভাগ হয়ে মাইটোসিস বিভাজন, যেহেতু একটা সেল থেকে আমরা দুইটা সেল পাইলাম। এখন এই যে আমার সেল, এই সেলের মধ্যে একটা কোষের মধ্যে ধরে নিলাম যে একটা ক্রোমোজোম, সেখানে ডিএনএ আছে একটা। সেই একটা ডিএনএ এটা কি ভাগ হয়ে একটা একটা হয়ে যাবে? মানে এটা ধরো একটা ফুল ডিএনএ ছিল, হাফ হাফ ডিএনএ হয়ে যাবে? না, বরং এই যে সেলটা আছে এই সেলটা রেপ্লিকেশনের মাধ্যমে দুইটা ডিএনএ তৈরি করে ফেলবে এবং সেই দুইটা ডিএনএ, একটা ডিএনএ চলে আসবে এই সেলের মধ্যে, আর একটা ডিএনএ চলে আসবে এই সেলের মধ্যে। এবং যার মাধ্যমে আমরা এই সেলের যে আমার আগে আমার রেপ্লিকেশন ঘটছে, রেপ্লিকেশন ঘটার কারণে আমি আমার যে নতুন দুইটা প্রাপ্ত সেল পাইলাম সেই দুইটা সেলের মধ্যে ডিএনএটা থাকবে। তাহলে রেপ্লিকেশন বা প্রতিলিপন এর প্রয়োজনীয়তা কি? প্রয়োজনীয়তা হলো রেপ্লিকেশনের মাধ্যমে আমরা দুইটা ডিএনএ তৈরি করতে পারি, একটা থেকে দুইটা, এবং সেই দুইটা ডিএনএ প্রত্যেকটা ডিএনএ যাবে আমার যে নতুন অপত্য কোষ আছে সেই অপত্য কোষের মধ্যে। তাহলে বুঝতেই পারতেছো যে রেপ্লিকেশন এই কাজটা কখন ঘটে? কোষ বিভাজনের ঠিক আগে আগে, কোষ বিভাজন যখন শুরু হবে তার আগ মুহূর্তে এই রেপ্লিকেশন বা প্রতিলিপনটা ঘটে থাকে। তো রেপ্লিকেশন জিনিসটা একটু সবার কাছে একটু আওলা ঝাওলা, এক কথায় সহজ বাংলা ভাষায় বললে। কারণ এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী মতামত দিচ্ছে এবং তাদের বেশিরভাগ মতামতই ভুল ছিল। তো প্রাথমিকভাবে তিনজন বিজ্ঞানী, মানে তিনটা মতবাদ দেওয়া হয়েছে। একটা হচ্ছে সংরক্ষণশীল, একটা বিচ্ছুরণশীল মানে অসংরক্ষণশীল, আর একটা হলো অর্ধ সংরক্ষণশীল। কিছু মানুষ বলছে যে সংরক্ষণশীল মানে কি, একটা ডিএনএ ছিল, সেই ডিএনএ থেকে একটা তো রয়ে গেছে এবং এটাকে দেখে দেখে আর একটা নতুন তৈরি হয়েছে। মানে ধরো লালটার কালারটা দিয়ে বোঝাই, এই ধরো আমার কাছে একটা ডিএনএ ছিল, সংরক্ষণশীল মতামত অনুসারে এখান থেকে দুইটা ডিএনএ তৈরি হবে এবং তার মধ্যে একটা থাকবে ফুল লাল এবং এই লালটারে দেখে দেখে আরেকটা হবে কালা। মানে ডিএনএ যদি দুইটা তৈরি হয় তার মানে একটা হবে ফুল আগেরটার মতো আর একটা হবে এটাকে দেখে এটার কপি। আচ্ছা, কিছু মানুষ বলছে যে এইটা থেকে লালটার অবশিষ্ট থাকবে না, লালটারে দেখে কপি হবে দুইটা, অর্থাৎ দুইটাই কালো। আচ্ছা, আর কিছু মানুষ বলছে যে দুইটার মধ্যে কিছু না কিছু আগেরটার মতো থাকবে, মানে ধরো এই আর ধরো এই, অর্থাৎ এরকম। অর্থাৎ অর্ধেক থাকবে লাল অর্ধেক থাকবে কালা, অর্ধেক থাকবে লাল অর্ধেক থাকবে কালো। এই যে আমার এই মতবাদটা ছিল, এই মতবাদটার নামই হচ্ছে সংরক্ষণশীল মতবাদ। অর্থাৎ একটা ফুললি সংরক্ষণ থাকবে, ইনটেক থাকবে, ওটার দেখে আরেকটা কপি হবে। এটার নাম হচ্ছে বিচ্ছুরণশীল মতবাদ, এটার মধ্যে কোনো কিছু আর আগেরটার মতো অবশিষ্ট নাই। আর এটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল মতবাদ, যেটার মধ্যে অর্ধেক আছে অর্ধেক নাই, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়েছে। তার মানে বোঝা গেল এই মতবাদটা উম পরবর্তীতে আর কি দেখা গেল যে এই মতবাদটাই প্রোভেন এবং এটার মাধ্যমে আসলে ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে। তাহলে অ্যাকুরেট কোনটা? এইটা। তা আমরা আশা করি যতটুকু বোঝাইছি তার মধ্য দিয়ে এই কথাটা বুঝতে পারছি যে সংরক্ষণশীল মানে কি বোঝাইছে। দুইটার দুই দুইটা অনুসূত্রই আসে ডিএনএ থেকে এবং আরেকটা কিছুই আসে না। মানে আমি যা বোঝাইছি এই জিনিসটাই আর কি এখানে লেখা আছে, একটা ফুললি আসে মা থেকে আর একটা একবারে নতুন পরে সৃষ্টি হয়। ওকে, তো পরবর্তীতে আমাদের প্রমাণিত হলো যে ডিএনএ রেপ্লিকেশন হয় কোন পদ্ধতিতে? অর্ধ রক্ষণশীল পদ্ধতিতে।
এখানে বহুত বিজ্ঞানীর নাম টিজ্ঞানীর নাম দেওয়া আছে, এগুলো লাগবে না। মেসেন হল স্টাহল এই অনেক কিছু লিখছে। তো শেষ পর্যন্ত অর্ধরক্ষণশীল পদ্ধতিতে যে ডিএনএ রেপ্লিকেশন হয় সেটা প্রমাণ করছে কে? মেসেন হল স্টাহল, দরকার নাই। তারপরে যাও 1960 সালে সোয়েকা মানব হেলা কোষে, আচ্ছা, এটা একটু দরকার যে প্রমাণ করে কোথায়, মানব হেলা কোষে কে প্রমাণ করছে? সোয়েকা। সাল দরকার নাই, সাল লাগবে না, কে প্রমাণ করছে এটা মনে থাকলে হয়েছে। এবং সাইমন ক্ল্যামাইডোমোনাস শৈবালে অর্ধরক্ষণশীল পদ্ধতি প্রমাণ করে। শেষ। তারপরে যাও মেসেনহোল স্টাহল, সে তো প্রথম প্রমাণ করে দিছে যে অর্ধরক্ষণশীল পদ্ধতিটা বাস্তবে ঘটে। তো তার পদ্ধতিতে কি নেওয়া হয়েছিল বা কিভাবে সে প্রমাণ করলো? নাইট্রোজেন 15 আইসোটোপ নেওয়া হয়েছিল। কতটুকু জানলে তোমার হবে, এর বেশি কিছু জানা দরকার নেই, একবার রিডিং দিতে পারো, একবার রিডিং। তারপরে যাই অর্ধরক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন। রেপ্লিকেশনটা কখন ঘটে? আচ্ছা, আগে প্রথম কথা হচ্ছে রেপ্লিকেশন মানে কি? একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ বানানো, তাই তো? ডিএনএ ডিরেক্টেড ডিএনএ সিনথেসিস। অর্থাৎ একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ বানানোর যে পদ্ধতি, এই পদ্ধতির নামই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন বাংলায় বললে। আচ্ছা, এখানে অনেক কথাবার্তা লিখে দিয়েছে যে প্রতিলিপন আর অনুলিপন কথার অর্থ। ও তো আহামরি কিছু লিখে নাই। প্রতিলিপন আর অনুলিপন, অনুলিপন কথার ইংলিশ হচ্ছে কপি, আর প্রতিলিপন কথার ইংলিশ হচ্ছে রেপ্লিকেশন। এই জন্য আর কি একটু বাংলাটা ব্যাখ্যা করে দিচ্ছে, এই আর কি সামারি এখানে কথাটা। আহামরি। তারপরে আসি, এটা গেল ডিএনএ রেপ্লিকেশন, এটা সংজ্ঞা। তারপরের লাইন যে ডিএনএ রেপ্লিকেশন কোন ধাপে ঘটে। তারপরের কথা কোন পদ্ধতিতে ঘটে? অর্ধ রক্ষণশীল পদ্ধতিতে ঘটে। শেষ। তারপরে যাই আদিকোষের ডিএনএ বৃত্তাকার। আচ্ছা, আদিকোষের ডিএনএ বৃত্তাকার, এটা আমরা আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্যের মধ্যে পড়ছি। এবং এখান থেকে পড়া যায় যে প্রকৃত কোষের ডিএনএ স্পিড, রেপ্লিকেশনের স্পিড বেশি নাকি আদিকোষের ডিএনএ রেপ্লিকেশনের স্পিড বেশি? প্রকৃত কোষের ডিএনএ রেপ্লিকেশনের স্পিড কম। আর ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ রেপ্লিকেশনে প্রতি প্রতি মিনিটে 10 লক্ষ পর্যন্ত বেস পেয়ার যুক্ত হতে পারে। বেস পেয়ার যুক্ত হওয়া মানে কি? মানে যে সূত্রটা আছে, ডিএনএ তো সূত্র, এই সূত্রটা আস্তে আস্তে বর্ধিত হওয়া। বর্ধিত হইতে গেলে সেখানে বেস পেয়ার লাগে, মানে নাইট্রোজেন বেস লাগে। নাইট্রোজেন, এটা এটা বাংলা কি? বেস পেয়ার মানে কি? বেস মানে হচ্ছে নাইট্রোজেন বেস, আর পেয়ার মানে হচ্ছে জোড়া। যখন নাইট্রোজেন বেস গুলা থাকে তখন তো একটার সাথে আরেকটা জোড়া হিসেবে থাকে। এডিনিন থায়ামিন, গুয়ানিন সাইটোসিন, অর্থাৎ জোড়া জোড়া হিসেবে থাকে, তাই না? তাহলে জোড়া জোড়া হিসেবে থাকে মানে এখানে বেস পেয়ার, এই জন্যই বলছে বেস পেয়ার। যখন ডিএনএটা আস্তে আস্তে বড় হবে, মানে একটা সূত্র থেকে আরেকটা সূত্র তৈরি হবে, তখনই বেস পেয়ার গুলো যুক্ত হয়। তো যত বেশি বেস পেয়ার যুক্ত হতে পারবে তত বেশি তত স্পিডে রেপ্লিকেশন হতে পারবে। সুতরাং যদি আমাকে এখানে সামারি করতে বলে, সামারি কথা হচ্ছে আদি কোষের জন্য রেপ্লিকেশন রেটটা বেশি বা স্পিডটা বেশি, রেপ্লিকেশন দ্রুততর হয়। ওকে, ডান। তারপর এখানে একটা জাস্ট এক্সাম্পল লিখে দিছে যে একই সাথে অনেক জায়গাতে রেপ্লিকেশন শুরু হয়, মানে এমন না যে ধরো এটা এমন হচ্ছে একটা রেপ্লিকেশন, একটা ডিএনএ সূত্র, এখানেও রেপ্লিকেশন হইতে পারে, এখানেও রেপ্লিকেশন শুরু হইতে পারে, এখানেও হইতে পারে, এট এ টাইম মাল্টিপল জায়গায় রেপ্লিকেশন হওয়া সম্ভব। ডান গেল। তারপরে যাই ডিএনএ অণুর রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপকরণ। দেখো, কোনো কিছু যখন তুমি বানাইতে চাবা, লাইক তোমার এখন ইচ্ছা হয়েছে, আহ তুমি হয়তো একটা বই লিখবা, তো তুমি প্রথমে কি দেখবা? এইরকম যদি কোনো বই অলরেডি থেকে থাকে, ভাই নাইট্রোজেন বেস মানে কি, মানে একটু ফিল করিয়ে বললে ভালো হতো। নাইট্রোজেন বেস তো আমরা গত ক্লাসে পড়ছিলাম, যখন ডিএনএ স্ট্রাকচার পড়ছি। একটু দেখে আসি। এই যে নাইট্রোজেন বেস মানে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এই স্ট্রাকচার গুলাই হচ্ছে নাইট্রোজেন বেস। এটা হচ্ছে কেমিক্যাল একটা অণু, ঠিক আছে? এই অণুর সংকেত টংকেত মনে রাখার দরকার নাই তোমাদের লেভেলে। যদি আরো বড় হও, মেডিকেলে আসতে পারো, তখন এগুলা মনে রাখার প্রয়োজন পড়বে। আচ্ছা, তো এই যে আমরা এখানে পড়ছিলাম যে ডিএনএ কে ভাঙলে পাওয়া যায় নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড কে ভাঙলে পাওয়া যায় নিউক্লিওসাইড আর ফসফেট, নিউক্লিওসাইড কে ভাঙলে পাওয়া যায় নাইট্রোজেন বেস আর রাইবোজ সুগার। আর যদি চিত্র দেখতে চাও, চিত্রটা হচ্ছে এখানে, চিত্র তো আছেই।
ডিএনএ এর চিত্র, এই যে এটা এখন আমি বোঝাই নাই, ট্রান্সক্রিপশনের সময় বোঝাবো বলছিলাম। তো এই আর কি, এখানে তোমার নাইট্রোজেন বেস হচ্ছে এটা, এটা হচ্ছে দুইটা। যখন আমরা সূত্র বলি, এই যে সূত্র, এইটা কোন সূত্র, এটা মানে হচ্ছে এটা। আর এটা যে বলি, এটা মানে কি, এটা মানে হচ্ছে এটা, এই। এবং এদের মধ্যবর্তী এখানে হচ্ছে নাইট্রোজেন বেস গুলো থাকে। ওকে, তারপরে যাই, ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপকরণ। যদি তোমাকে পরীক্ষার, অনেক সময় পরীক্ষার জন্য এই শুধুমাত্র উপকরণটাই পরীক্ষার জন্য লিখতে বলে, মানে এটাই তোমার পরীক্ষার জন্য প্রশ্ন আসতে পারে যে ডিএনএ অন্য রেপ্লিকেশনের উপকরণগুলো লিখো, 2 মার্কের প্রশ্ন। অথবা উপকরণ এবং উপকরণগুলোর কাজ সহ লিখো। উপকরণের কাজ কোথায় আছে ভাইয়া? কাজ একটু পরে আছে, এই যে এখানে। আচ্ছা, পরীক্ষা এটাই কিন্তু 3 মার্কের জন্য আসতে পারে। ইভেন আমাদের মেডিকেলও কিন্তু এই টপিকটা আছে, রেপ্লিকেশনের উপর একটা আলাদা পরীক্ষাই আছে। তো ওই পরীক্ষায় আমরা তো সবাই পড়ে যাই প্রসেস, মানে ধরো এই অত বড় প্রসেসটা সবাই শিখে যায়, কিন্তু পরীক্ষায় আসছে হচ্ছে উপকরণ এবং উপকরণের কাজ। মানে সবসময় যে একদম যেটা কোয়েশ্চেন ওটাই আসতে হবে, রেপ্লিকেশন মানে রেপ্লিকেশনের প্রসেসটাই আসতে হবে তা না, উপকরণ দিয়েও কিন্তু প্রশ্ন আসা সম্ভব। তো দেখো, যখন নতুন কিছু তুমি বানাইতে চাবা, তখন তোমার কাছে কি দরকার? একটা পুরাতন যদি কেউ বানায় থাকে, তাহলে তার মতো একটা, ওই যে হুবহু একটা জিনিস দেখে আসি। লাইক, এখন যদি কেউ মোবাইল বানায়, মোবাইল নতুন একটা কোম্পানি বানাবে, আইফোনের মতো করে বানাবে। আইফোনের মতো করে যদি বানাইতে হয়, আগে তো তার ওই আইফোনটা দেখে বানাইতে হবে যে আইফোনের ভিতরে কি কি সফটওয়্যার আছে, কি কি অ্যাপ্লিকেশন আছে, কি কি সিস্টেম আছে। সেই নিয়ম নিয়ম কানুন গুলা দেখে, সেই প্রোগ্রামিং গুলা দেখে, তারপর সে নিজের জন্য আরেকটা সফটওয়্যার বা আরেকটা ফোন সে প্রোগ্রাম করবে। এটাই না? এই আর কি বিষয়টা হলো এখানে রেপ্লিকেশন। তাহলে ছাঁচ, এটা পাওয়া যায়, এটা প্রয়োজন হয় ডিএনএ অণুর রেপ্লিকেশনের জন্য। ওকে, ডান। একটা আমার কথা গেল। ছাঁচ মানে টেমপ্লেট। গত ক্লাসে বোঝাইছিলাম টেমপ্লেট মানে কি। তারপরে এনার্জি লাগবে। এই এনার্জির জন্য প্রয়োজন হয় নিউক্লিওটাইড, এর মধ্যে এনার্জি। যে কোনো কিছু তো, কোনো পৃথিবীতে যত সৃষ্টিকর্ম হয়েছে সবকিছুর জন্য কোনো না কোনো শ্রম লাগছে। তার মানে শক্তি দিতে হবে। শক্তি আসবে কই থেকে? নিউক্লিওটাইডের বন্ড থেকে। আচ্ছা, গেল। আমরা জানি কি, নিউক্লিওটাইডের মধ্যে কি আছে? ফসফেট আছে না? ফসফেট। আর এই ফসফেট থেকেই পাওয়া যায় শক্তি। তাহলে এই শক্তি কোথায় পাবো? নিউক্লিওটাইডের মধ্যে থাকা ফসফেট থেকে। না। তারপরের কথা, আমরা জানি যে আমাদের এখানে অনেক সূত্র বানাইতে হবে। মানে ধরো, এই যে আমরা এই প্রসেসটা দেখলাম, যে এখানে এটা এটা ছিল আমার আগে থেকে, আর এটা হচ্ছে আমার নতুন করে তৈরি হতে হবে, কালোটা নতুন করে তৈরি হতে হবে। কারণ কালোটা যে আমি বানাইতে হবে, এই কালো নতুন করে বানানোর জন্য তো আমার নাইট্রোজেন বেস লাগবে। এই নাইট্রোজেন বেস আমি পাবো কোথা থেকে? নাইট্রোজেন বেসটা আমি পাবো এই যে নিউক্লিওটাইড ট্রাইফসফেট, যেটা আমরা গত গত ক্লাসে দেখে আসছি। যাক, তারপরে কথা হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম লাগবে। সেই এনজাইম গুলোর নাম কি? একসাথে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম, এবং যার প্রধান এনজাইমের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। আচ্ছা, তাহলে যতগুলা এনজাইম লাগে, অনেকগুলো এনজাইমই লাগে, তার সম্মিলিত নাম হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম। রেপ্লিজোমের প্রধান এনজাইমের নাম হলো ডিএনএ পলিমারেজ। তো এখানে এনজাইম গুলার কাজ দেওয়া আছে পরীক্ষার জন্য, ইনভেরিয়েবলি খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় অহরহ আসে, এডমিশন টেস্ট, একাডেমিক, এইচএসসি, কলেজের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, ইয়ার ফাইনাল পরীক্ষা, যত পরীক্ষা দিবা এই অধ্যায় সিলেবাসে আছে, মানে এই টপিকটা হচ্ছে 5 স্টার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এবার তাহলে প্রসেসটার মধ্যে ঢুকে যাই এবং আস্তে আস্তে কি ঘটে সেই জিনিসটা দেখবো। ডিএনএ রেপ্লিকেশন, লাইক ধরো, এটা হচ্ছে একটা ডিএনএ অণুর স্ট্রাকচার ছিল আগে, এভাবেই তো থাকে নাকি? এখন এই যে আমার ডিএনএ অণুটা ছিল, সেই অণুটা এখন এখানে কোনো একটা জায়গার মধ্যে আমার রেপ্লিকেশনটা শুরু করতে হবে। কারণ এই রেপ্লিকেশন শুরু করার জন্য, সাপোজ তোমার যেখানে ইচ্ছা, কোথায় দিব? ফর এক্সাম্পল, আমি এখানে স্টার্ট করতে চাচ্ছি রেপ্লিকেশনটা, আমি এই লেভেলে আইসা স্টার্ট করতে যাচ্ছি। তাহলে এখানে একটা এনজাইম আইসা যুক্ত হয়, যে এনজাইমের নাম হচ্ছে হেলিকেজ এনজাইম।
হেলিকেজ এনজাইম আসার পরে কি লাভ হইলো? এবার সূত্র দুইটা আলাদা হয়ে গেছে। এই যে এটা আলাদা হয়ে গেছে, তাহলে এখন কি হলো? সূত্র আলাদা। ডান। এতটুকু পর্যন্ত একটু বই থেকে পড়ে আসি। দেখো, ধাপ 1, ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডের পৃথকীকরণ। মানে দুইটা স্ট্র্যান্ড ছিল, এই যে দুইটা একসাথে ছিল, এখন দুইটা থেকে আমি একটা বানাই ফেললাম। ডান। ডিএনএ অণুর রেপ্লিকেশনের ধাপসমূহ। প্রথম ধাপ হচ্ছে ডাবল হেলিক্সের দুটো স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ। তো প্রথমে যে জায়গার মধ্যে রেপ্লিকেশন শুরু হবে সেই জায়গার নাম কি বলা হয়? অরি। অরি মানে অরিজিন। যেখানে রেপ্লিকেশন শুরু হয়, অরিজিন অফ রেপ্লিকেশন, এটাকে বলা হয় অরি। ওরিও বিস্কুট না। আচ্ছা, তাহলে আমার যখন এই জায়গাতে হেলিকেজ এনজাইম এসে লাগছে, তার মানে এটা কি? এটাই হচ্ছে আমার সেই অরি। বাংলায় লিখছি, বাংলা আসলে হয় না। শোনো, কখনোই বায়োলজিতে হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, একটা কথা অলওয়েজ মনে রাখবা, যে ওয়ার্ডটা ইংলিশের সেই ওয়ার্ডটারে ইংলিশে লিখতে হয়, যে ওয়ার্ডটা বাংলার সেই ওয়ার্ডটা বাংলায় লিখতে হয়। যেমন রেপ্লিকেশন ওয়ার্ডটা, এটা ইংলিশ ওয়ার্ড, রেপ্লিকেশনের মধ্যে ইংলিশই লিখবা, বাংলায় লিখবা না। হেলিকেজ এনজাইম হেলিকেজ হিসাবে মানে এটা তো ইংলিশ ওয়ার্ড, হেলিকেজ হিসাবে লিখবা। আমি তোমাদের বোঝার জন্য হেলিকেজ লিখলে অনেকে কঠিন হয়ে যাবে, বইও হেলিকেজ লিখে দিয়েছে সেই জন্য বললাম। টিচাররা বেশি খুশি হন, বোর্ড পরীক্ষায় হোক বা বিভিন্ন পরীক্ষায় হোক, যদি তুমি হেলিকেজ এনজাইমকে হেলিকেজ এভাবে লিখো। অর্থাৎ যে ওয়ার্ডটা ইংলিশের ওয়ার্ড সেই ওয়ার্ডটাকে ইংলিশে লিখবা, যে ওয়ার্ডটা বাংলার ওয়ার্ড সেই ওয়ার্ডটা বাংলায় লিখবে। ঠিক আছে, তারপরে যাই। প্রথমে হেলিকেজ এনজাইমটা আসবে, সেই হেলিকেজ এনজাইমটা অরিতে যুক্ত হবে, ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খুলবে। খোলার পরে কমপ্লিমেন্টারি বেস পেয়ার, এই ওয়ার্ডটা একটু কঠিন লাগতে পারে। কমপ্লিমেন্টারি বেস পেয়ার মানে কি? মানে ধরো, আমরা তো জানি এখানে কি হয়। ধরো এখানে অ্যাডিনিন আছে, তো এখানে থায়ামিন থাকবে। এখানে গুয়ানিন আছে, তো এখানে সাইটোসিন থাকবে। এখানে আবার ধরো সাইটোসিন আছে, এখানে থাকবে গুয়ানিন। এখানে ধরো থায়ামিন আছে, এখানে থাকবে অ্যাডিনিন। আবার ধরো এখানে গুয়ানিন আছে, এখানে সাইটোসিন। এখানে থায়ামিন আছে, এখানে অ্যাডেনিন। এভাবে থাকতে থাকবে। এখানে আরো ধরো এভাবে সেম ভাবে আছে, সেম ভাবে আছে। এই যে একটার সাথে আরেকটা কমপ্লিমেন্টারি ভাবে আছে, অর্থাৎ যেখানে সাইটোসিন আছে সেখানে থাকে গুয়ানিন। তাহলে সাইটোসিনকে গুয়ানিনের কমপ্লিমেন্টারি বেস পেয়ার বলে, আবার গুয়ানিনকে সাইটোসিনের কমপ্লিমেন্টারি বেস পেয়ার বলে। ওকে, ডান। তাহলে কমপ্লিমেন্টারি বেস পেয়ারের হাইড্রোজেন বন্ড ভেঙে যায়। অর্থাৎ ধরো এখানে আমি কি ক্লাস থেকে বের হয়ে গেছি? দেখা যাচ্ছে তো নাকি? আগে শোনা যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে গুয়ানিন, এখানে ধরো সাইটোসিন। কারণ এই যে এই জায়গাটার মধ্যে যে বন্ধনটা আছে, এই বন্ধনটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই সূত্র দুইটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, তাহলে রেপ্লিকেশন এখানে ছিল, দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়ে যায়। দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়ে যাওয়ার কারণে তাদের যে স্ট্রাকচার থাকে এটাকে ওয়াই আকৃতির মতো দেখায়। তা আমি তো আসলে এখানে ওয়াই আকৃতির মতো দেখাই নাই, জাস্ট এইভাবে লম্বা টান দিয়ে দিচ্ছি। বইয়ে যেটা করছে যে এটা হচ্ছে ওয়াই আকৃতির মতো, মানে শেপটা ওয়াই এর মতো হবে আর কি, এরকম। ওয়াই আকৃতির মতো দেখায়, এবং এটাকে বলা হয় রেপ্লিকেশন আই বা রেপ্লিকেশন বাবল, রেপ্লিকেশন ফর্ক বলা হয়। আচ্ছা, রেপ্লিকেশন আই বা বাবলও বলা হয়, সেগুলো দেখা মনে। যাই হোক, তারপর আমরা আগাইতে পারি এবার। এতটুকু পর্যন্ত আশা করি ফার্স্ট পয়েন্ট বোঝা গেছে। সেকেন্ড পয়েন্টে, সদ্য প্যাচ খোলার পর এখানে যা অনেক কিছু লিখছে, বুঝবা না। এখানে দুইটা এনজাইম কাজ করে, একটা হচ্ছে টোপো আইসোমারেজ এবং আরেকটা হচ্ছে এসএসবিপি। টোপো আইসোমারেজ
এসএসবিপি। আচ্ছা, এসএসবিপি এটা লাগে হচ্ছে এখানে এসে লাগে। তোমাদের মধ্যে অনেকে এরকম আছে না যে ধরো আগে দুইটা মানুষের মধ্যে সম্পর্ক ছিল, তাদের স্বামী স্ত্রী সম্পর্কই হোক আর অনৈতিক অবৈধ সম্পর্কই হোক, প্রেম প্রীতির সম্পর্কই হোক। তো তাদের মধ্যে হঠাৎ করে যখন বিচ্ছেদ হয়, ব্রেকআপ হয় অথবা ডিভোর্স হয়, তখন তারা দুজন দুই বাড়িতে আছে। এ তার বাবার বাড়িতে আছে, সে তার বাবার বাড়িতে আছে। তো যেহেতু তাদের মধ্যে কোনো মানে প্রিভিয়াস সম্পর্ক ছিল, তার মানে এর সাথে এর অবশ্যই কোনো না কোনো একটা মানসিক টান আছে। সে অবশ্যই তাকে ফিল করবে যে তার কাছে আমার ফিরে যাওয়া উচিত, সেও ফিল করবে যে তার কাছে আমার ফিরে যাওয়া উচিত। কিন্তু এই দুইজনের মাঝখানে একজন মানুষ থাকে, বিভিন্ন মানে সিনেমার মধ্যে দেখবা, বিভিন্ন কাজের মধ্যে দেখবা যে এই যে দুইজন আছে, এই দুজনের মাঝখানে একজন তৃতীয় লোক থাকে, যে এর বদনাম গিয়ে বলে এর কাছে, আর এর বদনাম গিয়ে বলে এর কাছে, দিয়ে এর কাছে বি কে খারাপ বানায়, বি এর কাছে একে খারাপ বানায়, দিয়ে তাদের মধ্যে যাতে আর কোনোভাবে মিলন না মিলে। এবং এই টাইপের চরিত্র বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি এখানে এ অথবা বি যে কোনো একজনের প্রতি এই সি এর কোনো ধরনের একটা কানেকশন থাকে, বা সে যদি চায় যে আমি আসলে এ কে বিয়ে করব, তখন সে বি এর বদনাম সারাদিন একে বলতে থাকে, আর এ এর বদনাম সারাদিন বি কে বলতে থাকে। এই সি এর ভূমিকাটাই পালন করে আসলে এসএসবিপি। একই কাজ করে, এই সূত্রগুলোর মাঝখানে এসে বসে থাকে। তো তোমরা যাতে আলাদা করে আবার নতুন করে এক না হোক, সেই ভূমিকা এর জন্য দায়ী হচ্ছে এসএসবিপি। এসএসবিপি বলে যে না, তুমি আর মানে এই সূত্রের সাথে যুক্ত হইতে পারবে না, বা এর সাথে যুক্ত হইতে পারবে না। এও একে বলে যে তুমি এটার সাথে যুক্ত হইতে পারবে না, তুমি আমার সাথে থাকো। এই যে সিঙ্গেল থাকার কারণে সিঙ্গেল থাকতে বলে, এই সিঙ্গেল থাকতে বলা এনজাইমটার নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, যেটা সিঙ্গেল সূত্রের সাথে বা একক সূত্রের সাথে যুক্ত হয়ে থাকে। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। শেষ। আরেকটা হলো টোপোআইসোমারেজ, এরও ঘুরে ফিরে একই কাজ। তো টোপোআইসোমারেজের আরেক নাম আছে, সেটা হচ্ছে গাইরেজ। দুইটা আসলে সেম জিনিস না। টোপোআইসোমারেজ দেখা যায় প্রকৃত কোষে, এবং একই কাজ আদি কোষের ক্ষেত্রে করে গাইডেজ। এই টোপোআইসোমারেজ বা গাইডেজের কাজটা কি? টোপোআইসোমারেজ বা গাইডেজের কাজটা হচ্ছে এগুলার পেস্টেজ যাতে না লাগে। ধরো এভাবে যখন লম্বা করে দিবা, একটা তারকে তুমি অনেক লম্বা করে ফেলাও, তোমার বাসায় যদি কোনো সুতা থাকে বা মাল্টিফ্লাগ থাকে, মাল্টিফ্লাগটাকে অনেক লম্বা করে ফেলাও, দেখবা যে ওটা কোনোভাবে না কোনোভাবে পেঁচ খেয়ে গেছে। এই পেঁচটা যাতে না খায়, সেজন্য পেঁচ যাতে না খায়, অর্থাৎ অতিমাত্রায় কুণ্ডলিত যাতে না হয় বা পেঁচায় যাতে না হয়, না যায়, সেজন্য ভূমিকা রাখে এই টোপোআইসোমারেজ। তাহলে এর কাজ কি? সুপার কোয়েলিং প্রিভেন্ট করা, প্রিভেন্টস সুপার কোয়েলিং। তার মানে সুপার কোয়েলিং হইতে দেয় না, বেশি পেঁচাইতে দেয় না। বেশি পেঁচাইতে দিলে সমস্যা কি? এটা যদি পেঁচ খেয়ে যায় তাহলে তো আর এখানে আর নাইট্রোজেন বেস যুক্ত হতে পারবে না। তার মানে সুপার কোয়েলিং প্রিভেন্ট করা হচ্ছে এই টোপোআইসোমারেজের কাজ। এতটুকু বুঝে থাকলে এবার আমরা সেকেন্ড পয়েন্ট আর থার্ড পয়েন্টটা পড়ে ফেলি। সদ্য প্যাচ খোলার পর পূর্বের টান বা আকর্ষণজনিত কারণে পৃথককৃত স্ট্র্যান্ড দুটি পুনরায় প্যাচ পাকাতে চায়, জড়ো হতে চায়। টোপোআইসোমারেজ এই প্যাচ খাইতে দেয় না, এবং গাইডেন্স হচ্ছে একই কাজ করে দেয়। এখানে অত ভালো করে লিখে নাই, আমি যেটা বলছি সেটাই, যাতে সুপার কোয়েলিং না ঘটে অণুটার মধ্যে। এই কাজটা হচ্ছে টোপোআইসোমারেজের কাজ। দুইটা স্ট্র্যান্ড যেহেতু একটার উপরটা পরিপূরক, তাই এরা পুনরায় হাইড্রোজেন বন্ধন করে যুক্ত হতে চায়, একে বলা হয় সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এদেরকে আলাদা করে রাখে, হাইড্রোজেন বন্ধন তৈরি করতে দেয় না। ঠিক আছে? যেমন ধরো এখানে তো এডিনিন আছে, এবং যেহেতু তাদের মধ্যে পুনরায় সম্পর্ক ছিল থায়ামিনের, এখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হইতে পারতো। কেন হইতে দেয় না? এই যে এসএসবিপি আছে, সে বলে তোমরা মিলতে পারবে না, এখানে এসে আটকে রাখে। এই এই কারণে এদের মধ্যে কোনো ধরনের
আবার পুনরায় মিলন ঘটে না। এই আর কি এখানকার কাহিনী। তাহলে আলটিমেটলি আমরা কি পাইলাম? এদিকে একটা বিচ্ছিন্ন সূত্রক পাইলাম, এদিকে আরেকটা বিচ্ছিন্ন সূত্রক পাইলাম। এখন নাম দেওয়া গেলে বেশি সুবিধা হয়। মানে ধরো আমি এখন উপরেরটা লিখবো না নিচেরটা লিখবো, এবার বলাটা অসুবিধা না। আমরা একটা নাম দিই 5 প্রাইম, এবং এটা হচ্ছে 3 প্রাইম, আর এটা হলো 3 প্রাইম, এটা হলো 5 প্রাইম। আমি আমার ইচ্ছা মতো দিছি, তুমি চাইলে তুমি তোমার ইচ্ছা মতো দিবে। কিন্তু আবার 4 প্রাইম দিও না। প্রকাশ করা হয় দুই ভাবে, একটা হচ্ছে 5 প্রাইম আর একটা 3 প্রাইম। কথা হলো 5 প্রাইম আর 3 প্রাইমই কেন? আমরা যখন, তো আগে দেখাই আসি, গত ক্লাসে যখন পড়ছিলাম, এই যে এই চিত্রটা এখানে দেখো, রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজ সুগার মানে পেন্টোজ সুগারের 3 অথবা 5 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকে। যদি 3 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে ওটাকে বলা হয় 3 প্রাইম প্রান্ত, আর যেটা 5 প্রাইম প্রান্তের সাথে যুক্ত থাকে ওটাকে বলা হয় 5 প্রাইম প্রান্ত। এই জন্যই 3 প্রাইম এবং 5 প্রাইম নামে ডাকা হয়। আচ্ছা, গেল গেল। তাহলে আমরা দুইটা সূত্র পাইছি। এরপর দেখো কি হয়। নতুন যে সূত্রটা আছে সেই সূত্র, 3টা পয়েন্ট তো পড়লাম। হুম, আচ্ছা, তারপরে 4 নম্বর পয়েন্ট দেয় নাই বইয়ের মধ্যে, 5 নম্বর পয়েন্ট দিয়ে শুরু করছে, আমার কিছু করার নাই। তো 5 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন যে সূত্রটা নিরবিচ্ছিন্ন ভাবে যোগ পেতে থাকে তাকে বলা হয় লিডিং সূত্র, আর যে সূত্রটা রেপ্লিকেশন 4 কে বিপরীত দিকে বৃদ্ধি পেতে থাকে তাকে বলা হয় লেগিং সূত্র। আচ্ছা, এখানে যেটা ঘটে, আমরা তো দুইটা সূত্র পাইছি, একটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর একটা হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম। এখন দুইটা সূত্রের মধ্যে আমরা নাম দিব। নাম হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম যেটা, এই যে এটা, এটাকে বলবো আমরা এবার লিডিং সূত্র। আর যেটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, এটাকে বলবো আমরা লেগিং সূত্র। ওকে, এরপরে আমাদের একটা নতুন এনজাইম কাজ করা লাগবে। সেই নতুন এনজাইমটার নাম হচ্ছে প্রাইমেজ এনজাইম। কি এনজাইম? প্রাইমেজ এনজাইম। কোথাও যদি কনফিউশন লাগে উপস্থিতি বলবা, কারণ পুরাটা বোঝাই ফেলার পরে আর বোঝানোর সুযোগ থাকে না। আচ্ছা, প্রাইমেজ এনজাইম। এই প্রাইমেজ এনজাইম কি যুক্ত করে? আরএনএ প্রাইমার তৈরি করে। আচ্ছা, কথা হলো আরএনএ প্রাইমেজ এনজাইমটা আরএনএ প্রাইমার তৈরি করে। আমার কথা হলো এই আরএনএ প্রাইমার মানে কি? আরএনএ প্রাইমার মানে হচ্ছে আরএনএ এর বেস সিকোয়েন্স, আরএনএ অণুর সংক্ষিপ্ত বেস সিকোয়েন্স। আচ্ছা, মানে ধরো আরএনএ অণুর সংক্ষিপ্ত বেস সিকোয়েন্স মানে কি, অনেকগুলো আরএনএ অণু থাকবে, লাইক এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল, এডেনিন, থায়ামিন, থায়ামিন তো থাকে না, ইউরাসিল। এভাবে একটা বেস সিকোয়েন্স থাকলো, আনুমানিক ধরো 10 থেকে 60টা নিউক্লিওটাইড বিশিষ্ট একটা বেস সিকোয়েন্স, এটাকে বলতেছি আমরা আরএনএ প্রাইমার। ওকে, তো এই অনুসারে এখন রেপ্লিকেশন ঘটতে থাকবে। রেপ্লিকেশনটা কিভাবে ঘটে? রেপ্লিকেশনটা ঘটার ক্ষেত্রে লিডিং সূত্র নিরবচ্ছিন্নভাবে প্রতিরূপ সৃষ্টি করে, এবং লেগিং সূত্র নিউক্লিওটাইডের সারি তৈরি করে। এটা কি বলছে বোঝায় বলি। এই যে আমাদের 5 প্রাইম থেকে 3 প্রাইম আছে, এখানে আমাদের আরএনএ প্রাইমেজ এনজাইম যেটা, সে আরএনএ প্রাইমেজ এনজাইমটা এসে যুক্ত হবে দুইটাতেই, 5 প্রাইম থেকে 3 প্রাইমের মধ্যেও, 3 প্রাইম থেকে 5 প্রাইমের মধ্যেও। ওকে, এখন কোন ডিরেকশনে ঘটবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 5 প্রাইম থেকে 3 প্রাইমে ঘটবে নাকি 3 প্রাইম থেকে 5 প্রাইমে ঘটবে, এইটা মনে রাখবা যে অলওয়েজ রেপ্লিকেশনটা ঘটে 5 প্রাইম থেকে 3 প্রাইম বরাবর। অর্থাৎ এখানে যদি আমার রেপ্লি কোনো রেপ্লিকেশন ঘটে
তখন এই দিকে রেপ্লিকেশনটা ঘটবে। আর এই ক্ষেত্রে যদি কোনো রেপ্লিকেশন ঘটে তাহলে এই দিকে রেপ্লিকেশনটা ঘটবে। মানে কি? মানে হচ্ছে আরএনএ প্রাইমেজ অথবা ডিএনএ পলিমারেজ এগুলা 3' প্রান্তে যুক্ত হবে, আর রেপ্লিকেশনটা হবে 5' থেকে 3'-এর দিকে। হয়তো কনফিউজ হয়ে গেছে, আমি একটু বুঝাই বলি। মানে ধরো এই হচ্ছে আমার 3' প্রান্ত। এখানে যদি আমি একটা সূত্র জেনারেট করি তাহলে এটা ডিরেকশন কি হবে? যেহেতু এটা পরিপূরক তাহলে এটা হবে 5' এবং এটা হবে 3'। আর যদি আমি এদিকে একটা সূত্র জেনারেট করি তাহলে এটা হবে 5' এবং এটা হবে 3'। তাহলে জিনিসটা কি ঘটলো একটু বোঝাই বল। দেখো এখানে আছে 5', কোথায় যুক্ত হয়েছে? 3' প্রান্তে। অর্থাৎ অলওয়েজ এইসব জিনিস যুক্ত হয় কোথায়? 3' প্রান্তের মধ্যে। এখানে যুক্ত হয়েছে। এটা কোথায় যুক্ত হবে? 3' প্রান্ত। কারণ এই অংশের জন্য 3' কোনটা? এই হচ্ছে 3', এই হচ্ছে 5'। 3' প্রান্তে যুক্ত হয়, কিন্তু 3'-এর পরিপূরক কি? এখানে ধরো 3' আছে, তাহলে এটার জন্য পরিপূরক কি? 5'। যেমন এটা যদি 5' হয় তাহলে এটা কি? 3'। তাহলে এটা যদি আমার 3' হয় তাহলে এটা কি হবে? 5'। আবার এটা যদি আমার 5' হয় তাহলে এটা কি হবে? 3'। এই আর কি। এবং ডিরেকশন অলওয়েজ কোন দিকে ঘটে? 5' থেকে 3'-এর দিকে। 5' থেকে 3'-এর দিকে। আই গেস বুঝতে পারছো। এই অংশটুকু ক্লিয়ার কিনা যে ডিরেকশনটা কি ঘটলো? এটাই হচ্ছে এখানে মূল কনফিউশনটা। যদি এখানে কোনো ঝামেলা থাকে তাহলে জিনিসটা পুরাটাই কিছুই বুঝো নাই, আর এটা যদি বুঝে থাকো তাহলে সবই বুঝছো। কারোর কোনো কনফিউশন আছে চ্যাট বক্সে জানাইতে পারো, ফোন ভয়েসে বলতে পারো। আচ্ছা, মৌনতা সম্মতির লক্ষণ। নতুন যে সূত্রটা নিরবচ্ছিন্নভাবে ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে তাকে বলা হয় লিডিং সূত্র, আর বিপরীত দিকে বৃদ্ধি পেতে থাকে তাকে বলা হয় লেগিং সূত্র। তাহলে এখানে আমার লিডিং লিডিং সূত্র কোনটা, লেগিং সূত্র কোনটা? এখানে এই যে আমার 5' থেকে 3' হইতেছে, এইটা একটা সূত্র। এদিকে আমার আছে 5' থেকে 3'। এইটাও আরেকটা সূত্র। লিডিং সূত্র নিরবচ্ছিন্নভাবে তার প্রতিরূপ সৃষ্টি করে সামনের দিকে আগায়, আর লেগিং সূত্রের মধ্যে ওকাজাকি খণ্ড সৃষ্টি হয়। এই জিনিসটা আমি কনফিউশন ক্লিয়ার করব, একটু ওয়েট করো। তারপরের কথা, প্রাইমার তৈরি করে এবং প্রাইমার কোথায় যুক্ত হয়? 3' প্রান্তে সৃষ্টি করে, ফলে অনুলিপন কাজ শুরু হয়। এই যে বলছি প্রাইমার কোথায় যুক্ত হয়েছে, এই নীলটা দিয়ে আমি কি বুঝাইছি? প্রাইমার। কারণ এখানে প্রাইমেজ এনজাইমটা আরএনএ প্রাইমারকে যুক্ত করে দিছে। তাহলে ধরো আমার কাছে এখানে অ্যাডিনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, থায়ামিন আছে, সাইটোসিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, অ্যাডিনিন আছে, থায়ামিন আছে, অ্যাডিনিন আছে, সাইটোসিন আছে, গুয়ানিন আছে, দিলাম। এবং আমার জানা মতে যেহেতু এরা একই সূত্র ছিল, মানে একসাথেই ছিল ডিএনএ অণু, তার মানে কি এখানে কি আছে? অ্যাডিনিনের থায়ামিন আছে, সাইটোসিন আছে, গুয়ানিন আছে, অ্যাডিনিন আছে, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, অ্যাডিনিন, অ্যাডিনিন, না, থায়ামিন এবং সাইটোসিন। এটা তো আমার আগেই ছিল, তাই না? আলাদা হয়ে যাক আর না হয়ে যাক, যাই তো সব জিনিসটা তো আসলে সেমই রয়ে গেছে। ওকে, এখন এই রেপ্লিকেশন যখন ঘটবে তখন এই গুয়ানিনের জন্য আসবে সাইটোসিন, অ্যাডিনিনের জন্য আসবে ইউরাসিল, থায়ামিনের জন্য আসবে অ্যাডিনিন, অ্যাডিনিনের জন্য আসবে, কারণ থায়ামিন না এসে ইউরাসিল আসবে, কারণ এটা আরএনএ সূত্র তৈরি হচ্ছে। আরএনএ সূত্র কিন্তু নট ডিএনএ। এটা সাইটোসিনের জায়গায় গুয়ানিন, গুয়ানিনের জায়গায় সাইটোসিন, থায়ামিনের জায়গায় ইউরাসিল, সাইটোসিনের জায়গায় গুয়ানিন, গুয়ানিনের জায়গায় সাইটোসিন, আর অ্যাডিনিনের জায়গায় ইউরাসিল। যাই হোক, এটা আর লিখলাম না। এবং এদিকে যেহেতু রেপ্লিকেশন ঘটতেছে, গুয়ানিনের সাথে সাইটোসিন, অ্যাডিনিনের সাথে ইউরাসিল, সাইটোসিনের সাথে গুয়ানিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, থায়ামিনের সাথে ইউরাসিল, না, থায়ামিনের সাথে অ্যাডিনিন, অ্যাডিনিনের সাথে ইউরাসিল, থায়ামিনের সাথে অ্যাডিনিন, সাইটোসিনের সাথে গুয়ানিন। এই যে আমার রেপ্লিকেশনটা হইতেছে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এগুলা কি সূত্র তৈরি হইতেছে?
আরএনএ সূত্র তৈরি হইতেছে, নট ডিএনএ সূত্র। ডিএনএ সূত্র তৈরি হবে, ঠিক আছে, হবে। আচ্ছা, তাহলে আমার থ্রি প্রাইম প্রান্ত তৈরি হয়েছে এবং লিডিং সূত্রের মতো এখানে অনুলিপন নিরবিচ্ছিন্ন হয় না, খন্ড খন্ড ভাবে হয়। আচ্ছা, তাহলে দুইটা জিনিস বেশ লাগতেছে আশা করি, মানে লাগা উচিত। সেটা হচ্ছে ওকাজাকি খন্ডর কথা, মানে একটা হচ্ছে নিরবচ্ছিন্ন ভাবে হয়, একটা হচ্ছে নন স্টপ নিরবিচ্ছিন্ন ভাবে হয়, আর আরেকটা হচ্ছে এরকম, মানে ভেঙে ভেঙে হয়, কিছুটা খন্ড খন্ড তো করে তৈরি হয়। ঠিক আছে, কোনটাতে কি হয়? এবার আসো, 6 নাম্বার পয়েন্ট গেল, এখানে কিছু জিনিস রয়ে গেছে, বোঝাইতেছি। তারপরে যাও, একই ডিএনএ অনুরেপ্লিকেশনে লেগিং সূত্রে খন্ড খন্ড আচ্ছা, ওকাজাকি না খন্ড বোঝাইলে এখানে আসলে আর আগানো যাবে না, তো ওকাজাকি খন্ডটা এখানে বোঝাই। যার জন্য আমার একটু আলাদা চিত্র আঁকা লাগবে। যতটুকু বোঝাইছি অতটুকু যদি কনফিউশন থাকে তাহলে এখনই বলবা, কারণ এটার উপর বেস করে বাকিগুলো আগাচ্ছি। আচ্ছা, ধরো আমার এভাবে যাচ্ছে, ঠিক আছে, এটার ডিরেকশন কি? 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর এটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। কারণ সামনের দিকে তো এদিকে পেস খুলে খুলে যাচ্ছে, তাই না? পেস এরকম ভাবে তো ছিলই, যখন হেলিকেজ লাগছে, হেলিকেজ এদিকে টান দিছে, এটা এদিকে টান দিছে, তাহলে এদিকে সূত্র খুলে গেছে, এদিকে সূত্র খুলে গেছে। কারণ সামনে তো এটা আরো আছে, তাই না? সামনে আরো হইতে পারে, কিভাবে হইতে পারে? আমি এটাকে একটু ছোট করলাম। হুম, এখন দেখো, এটা সামনের দিকে আরো বড় হবে, এটাও সামনের দিকে আরো আগাবে। বুঝলাম। তারপরে দেখো, এটা যেরকম ভাবে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে আগাচ্ছে, এর কোনো অসুবিধা আছে? সেও এদিকে আগাবে। তার মানে এটারও কোনো আগাইতে অসুবিধা নাই, সেও আগাইতে পারবে। Okay. তাহলে এদিকে যখন আগাচ্ছে বা এই ডিরেকশনে যখন আগাচ্ছে, এই ডিরেকশনে যখন আগাচ্ছে, তার মানে কি এটা নিরবচ্ছিন্ন ভাবে আগাইতে পারে। এই জন্য এই সূত্রটাকে বলা হয় লিডিং স্ট্রেন্থ। তারপরে যাও, যদি এই সূত্র যায়, এই সূত্র যদি এইভাবে আগায়, বলছিলাম কি নতুন সূত্র কেমনে যায়? 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, তো এদিকে যখন আমার খুলে যাইতেছে, এটা কি আর এদিকে তৈরি হইতে পারবে রে? পারবে না। তাহলে এখানে পর্যন্ত ধরে নিলাম যে এতটুক পর্যন্ত এখন তৈরি হয়েছে অলরেডি, এতটুক পর্যন্ত তৈরি হয়েছে। আগে তো এতটুক পর্যন্ত ছিল, আগে এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হয়েছিল, এখানে গেল। এখন যদি এরকম হয়, এখান থেকে শুরু হয়েছে, মানে এতটুক তো পর্যন্ত খুলে কি হবে দেখো, খুলতেছে এই বরাবর, আর সিনথেসিস হচ্ছে এই বরাবর। কারণ ধরো প্রথমে তো এতটুক পর্যন্ত খুলছে, খোলার পরে এখানে এসে 5 প্রাইম যুক্ত হয়েছে, প্রাইমার তৈরি করে এইদিকে পর্যন্ত গেল, সিনথেসিস করে ফেলছে। এখন খুলতেছে, তো খুলতে 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 আরো আগাইলো, এতটুক পর্যন্ত গেল। এখানে আমার আরো একটা প্রাইমার যুক্ত হবে, এবং এই প্রাইমারটা এদিকে টানতে থাকবে। এখানেই তো শেষ না, এটাকে আরো টানতে থাকবে, আরো টানলো, তখন আরো একটা প্রাইমার যুক্ত হইলো, এখানে এসে আরেকবার টানলো। অর্থাৎ বুঝতে পারতেছো যে এখানে খন্ড খন্ড করে, খন্ড খন্ড করে সিনথেসিস হইতেছে। তার মানে এই যে এটা একটা খন্ড, এটা একটা খন্ড, এটা একটা খন্ড, এই প্রত্যেক খন্ডকে বলা হয় ওকাঝাকি খন্ড। এটাকে কোনো বইয়ে ঝা দিয়ে লেখে, জ দিয়ে লেখে, ওকাঝাকি। বইয়ের মধ্যে আসলে ইংলিশ ওয়ার্ডই লেখা আছে, ওকাজাকি, ইংলিশই লিখি। এই ওকাজাকি খন্ডের জিনিসটা বুঝছো? আই গেস বুঝছো। তাহলে আমরা এবার আগাইতে পারি। দেখো,
এখানে কি হলো, ডিএনএ পলিমারেজ কি শুধুমাত্র 3 প্রাইম টু 5 প্রাইম এই প্রাইমার যুক্ত হতে পারে? ইয়েস, প্রাইমারটা অলওয়েজ যুক্ত হবে 3 প্রাইম প্রান্তে, আর রেপ্লিকেশনটা অলওয়েজ যাবে 5 প্রাইম টু 3 প্রাইম। অর্থাৎ এটা যদি আমার 3 প্রাইম প্রান্ত হয়, তাহলে এটার পরিপূরক সূত্র কি, এটা 5 প্রাইম এবং ডিরেকশনটা হবে এই বরাবর। অর্থাৎ 5 প্রাইম থেকে থ্রি, 3 প্রাইম তো আর এদিকে না, 3 প্রাইম হচ্ছে এদিকে। তো 5 প্রাইম থেকে অলওয়েজ 3 প্রাইমে পড়া সম্ভব। এবং এই প্রাইমেজ যে এনজাইমটা আছে, সেই প্রাইমেজ এনজাইমটা শুধুমাত্র 3 প্রাইম প্রান্তে এসে যুক্ত হতে পারে। আচ্ছা, তারপরে এখানে কি লিখছে, অনেক কথাবার্তা লিখছে, আবার পড়ে আসি 6 নম্বর পয়েন্ট থেকে আবার পড়ি। লিডিং সূত্র, লিডিং সূত্র মানে কোনটা? এই যে লিডিং সূত্র, এটা হচ্ছে লিডিং সূত্র। নিরবচ্ছিন্নভাবে তার প্রতিরোধ সৃষ্টি করে সামনের দিকে আগায়। লেগিং সূত্রে জোড়াবিহীন নিউক্লিওটাইডের সারি তৈরি করে। জোড়াবিহীন নিউক্লিওটাইডের সারি দেখতে লম্বা হয়ে প্রাইমেজ এনজাইম কার্যকর হয় এবং একটা প্রাইমার তৈরি করে 3 প্রাইম প্রান্তে যুক্ত হয় এবং অনুলিপন শুরু হয়। লিডিং সূত্রের মতো এখানে অনুলিপন বিচ্ছিন্নভাবে হয় না, খন্ড খন্ড ভাবে হয়। আই গেস বুঝছো। ডিএনএ পলিমারেজ 1 প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে দেয়। এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকো, এরপরে যেটা বলছে যে কে এটাকে রিপ্লেস করে ফেলে। ডিএনএ পলিমারেজ 1 প্রাইমারকে ডিএনএ দ্বারা রিপ্লেস করে দেয়, কি হয়? আমরা কি বলছি, এখানে প্রাইমার যুক্ত হয়েছে, তার কারণে এখানে অনেকগুলা নিউক্লিওটাইড ছিল, তাহলে ইউরাসিল ছিল, নট থায়ামিন। এই আমার তো ডিএনএ লাগবে, তো ডিএনএ জায়গায় কি ইউরাসিল থাকলে হবে না, থায়ামিন লাগবে, থায়ামিন দিয়ে রিপ্লেস করে দিব। এখানে আমার কি আছে আর, এই যে ইউরাসিল আছে, এটাকে চেঞ্জ করে দিব থায়ামিন দিয়ে। এই যে চেঞ্জ করার কাজটা, এই চেঞ্জ করার কাজটা কে করে? থায়ামিন করে দেয়। তাহলে এই যে আমার চেঞ্জ করার কাজ, দেখারটা তো বেশি জুড়ে কেটে যায়। উম, এই ধর আগে ইউরাসিল ছিল, সেই ইউরাসিলটা এবার থায়ামিন হয়ে যাবে। এখানে ধর আগে ইউরাসিল ছিল, সেই ইউরাসিলটা এবার থায়ামিন হয়ে যাবে। বুঝছো আই গেস। তারপরে যাও, ডিএনএ সূত্রে অনুরেপ্লিকেশনে লেগিং সূত্রে খন্ড খন্ড বিচ্ছিন্ন অংশকে বলা হয় ওকাজাকি খন্ড। এবং এই ওকাজাকি খন্ড, এই যে ওকাজাকি খন্ড ছিল, আমার কথা হলো ডিএনএ কি আর এভাবে খন্ড খন্ড থাকলে হবে? যখন একটা ইনফরমেশন যাইতে হবে, সব ইনফরমেশন তো এখানে থাকবে। এবার খন্ড খন্ড থাকলে তো ইনফরমেশন গুলা ভালো মতো ট্রান্সমিট হবে না। তাহলে এগুলাকে অবশ্যই কানেক্ট করে দিতে হবে। কে কানেক্ট করে দেয়? লাইগেজ এনজাইম ওকাজাকি খন্ড গুলাকে কানেক্ট করে দেয়। তাহলে এখানে এসে একটা এনজাইম যুক্ত হবে, সেই এনজাইমের নাম কি? লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইম, এর নাম কি? লাইগেজ এনজাইম। ওকে, এভাবেই আমরা নতুন 2টা সূত্র পেয়ে গেলাম। আলটিমেটলি আমাদের প্রক্রিয়াটা কিন্তু শেষ। এই আমাদের একটা নতুন সূত্র, একটা নতুন ডিএনএ পাইলাম, এদিকে আমাদের আরো একটা নতুন ডিএনএ পাইলাম, শেষ হয়ে গেল। এখন দেখো ধাপ 3-তে, ধাপ 3-তে কি বলছে? ডিএনএ প্রুফ রিডিং এবং মেরামত। দেখো ভুল তো সব জায়গাতেই হয়। তুমি পরীক্ষা দিলে 100টা পরীক্ষা দিলে, কোনটা যে কি মানে 100তে 100 কবে পাইছো? সেই ছোটবেলায় 100 পাইতা ক্লাস 5-এ থাকতে, 6, 7, 8-এ কালে ভদ্রে পাইছো, 9, 10-এ তো পাইছো কিনা জানি না, মানে ধরো ইন জেনারেল স্টুডেন্ট যারা ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় ছিল, তারা ছাড়া 100 খুব কম মানুষই পায় 9, 10-এ। কলেজে উঠলে কয়টা পরীক্ষায় 100 পাও, একটু তাকায় দেখো। তারপরে যখন আরো বড় হবে আস্তে আস্তে ভুলের পরিমাণ বাড়তেই থাকবে। তো এত বেশি কাজ করতে হয় এট এ টাইম, 50,000 জায়গায় ড্রোসোফিলা প্রাণীতে, মানুষের অনেক জায়গাতে একসাথে রেপ্লিকেশন হয়, তো ভুল হইতেই পারে, যেহেতু জেনেটিক মেশিনারিজ। তো এই যে ভুল নিউক্লিওটাইড সংযুক্ত হয়ে যাওয়া, ভুল মানে কি? ধরো এডিনিনের সাথে থায়ামিন যুক্ত হওয়ার কথা, এডিনিনের সাথে থায়ামিন যুক্ত না হয়ে তৈরি হয়ে গেল সাইটোসিন। এটা তো ভুল, এখান দিয়ে কোনো ধরনের যে মানে প্রোটিন সংশ্লেষণ হইতে পারবে না, কোনো ধরনের ইনফরমেশন সে ক্যারি করতে পারবে না, বংশগতির বস্তু সে গ্রহণ করতে পারবে না বা বহন করতে পারবে না। সো এই যে আমার অ্যাডিনিন, এর সাথে থায়ামিন দেওয়া লাগবে, এটা চেঞ্জ করার যে প্রসেস, এটাই হচ্ছে প্রুফ রিডিং বা মেরামত। এই প্রুফ রিডিং এর জন্য কোন এনজাইমটা কাজ করে? প্রুফ রিডিং এর জন্য লাগে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং রিপেয়ার কমপ্লেক্স। আচ্ছা,
এই ভুল হয়ে যাওয়ার প্রসেসটাকে বলা হয় মিসম্যাচ। মানে ভুল হওয়াকে বলা হয় মিসম্যাচ, আর ভুলের সংশোধনকে বলা হয় প্রুফ রিডিং। গেল। তারপরের কথা, এখানে দুই ধরনের ক্যান্সার হয়, একটা হচ্ছে কোলন ক্যান্সার আর একটা হলো স্কিন ক্যান্সার। কোলন ক্যান্সার হয় মিসম্যাচের কারণে। কোলন কি জিনিস? কোলন হচ্ছে আমাদের পেটের মধ্যে থাকে। যখন আমরা জুলজি পর্ব অধ্যায় 3 তখন দেখবো। 9 টেনও তোমরা কিছুটা পড়ছো। আমরা যেটাকে ভুঁড়ি বলি, ওই ভুঁড়িটাই হচ্ছে একটা পার্ট হচ্ছে কোলন। ঠিক আছে, বৃহৎ অন্ত্রের মধ্যে অংশ। তারপরে যাই, মানুষের জেরোডার্মা পিগমেন্টোসাম নামক একটা চর্মরোগ হয়ে থাকে। ইউভি রশ্মি দ্বারা ডিএনএ এর যে ক্ষত হয় তা মেরামতের ব্যবস্থা কোনো ব্যক্তিতে না থাকলে তার স্কিন ক্যান্সার হতে পারে। আচ্ছা, গেল এটা। তারপরে দেখো রিপেয়ার কমপ্লেক্সের কাজ। তা আমরা যেহেতু এতক্ষণ প্রসেসটা পড়ে ফেলছি, রিপেয়ার কমপ্লেক্সের কাজ কি? প্রথমে লাগছে হেলিকেজ এনজাইম। হেলিকেজ হচ্ছে পেজ খুলে দিছিল। তারপরে লাগছে টোপো আইসোমারেজ আর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। টোপো আইসোমারেজ অতিমাত্রায় পেঁচাইতে দেয় নাই, সুপার কোয়েলিং প্রিভেন্ট করে দিছে। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সে বলছে তোমাদেরকে আর কাপড় হইতে দিব না, দ্বিতন্ত্রী অবস্থা থেকে যাতে শুধুমাত্র সিঙ্গেল স্ট্র্যান্ড হিসেবে থাকে, এই প্রক্রিয়াকে নিশ্চিত করছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তারপরে ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 1 3 এর আগে লাগছে হচ্ছে আমার প্রাইমেজ। প্রাইমেজের কথা, প্রাইমেজ এনজাইম কি করছে? আরএনএ প্রাইমারকে ডিএনএ স্ট্র্যান্ডের সাথে যুক্ত করছে। তারপরে কি হলো? ডিএনএ পলিমারেজ 1 আর 3। ডিএনএ পলিমারেজ 1টা এই আরএনএ প্রাইমারকে প্রতিস্থাপন করে দিচ্ছে ডিএনএ দিয়ে। আর 3টা সে হচ্ছে নিউক্লিওটাইড অনুযুক্ত করে 5 প্রাইম প্রান্ত এবং 3 প্রাইম প্রান্ত। আচ্ছা, ওই একই কথাই, 1 আর 3 একসাথেই কাজ করে এবং 3টা আলাদা করে প্রুফ রিডিং করে। ভাই এখানে তো ছিল 1 আর 2 এর কথা। 1 আর 2 এরা রিপেয়ার কমপ্লেক্স গঠন করে, ঠিক আছে, সংশোধন করে দেয়। যদি বলে প্রুফ রিডিং কে করে, তখন 3 দিবা। যদি বলে প্রুফ রিডিং কে করে, তখন দিবা 3। আচ্ছা, আর বলে দিছিলাম যে এগুলো হচ্ছে যখন কানেক্ট করে, কানেক্ট কে করায়? লাইগেজ এনজাইম। তো লাইগেজ এনজাইম হচ্ছে এখানে কানেক্ট করায়। এই হচ্ছে আমাদের এখানে প্রসেস। প্রসেস শেষ, রেপ্লিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ শেষ। তো আমি জাস্ট এখানে একটু রিভিউ করি প্রসেসটা। আগেরটুকু তো আশা করি বলছি, এখানে বোঝার না বোঝার কিছু নাই। প্রসেসটাতে কি হয়েছে? প্রথমে আমার এই দুইটা দ্বিতন্ত্রী অণু হিসেবে ছিল, মানে ডাবল হেলিক্স হিসেবে ছিল। হুম, তো এই ডাবল হেলিক্স থেকে প্রথমে সিঙ্গেল হেলিক্স বানাইতে হবে, মানে হেলিক্স না, সিঙ্গেল একটা সূত্র বানাইতে হবে, নাহলে তো আর আমি এখানে, ধরো একজনকে, দুজন আগে কাপল ছিল, সেই দুজনের জন্য যদি আমি এখন তাদের সাথে আর নতুন করে মানুষ যুক্ত করতে চাই, তাহলে এই লোককে এবং এই লোককে ডিভোর্স দেওয়াইতে হবে। একে একে ডিভোর্স দিতে হইতে হবে, তারপরে না তার সাথে তার বিয়ে দিবা, তারপরে না তার সাথে তার বিয়ে দিবা। ঠিক আছে, তো আগে তো ডিভোর্স ঘটাইতে হবে। তো ডিভোর্স ঘটানোর প্রসেসের জন্য কে কে হেল্প করে? প্রথমেই লাগে এসে হেলিকেজ এনজাইম এবং টোপোআইসোমারেজ বা গাইরেজ, আর এদিকে আছে এসএসবিপি। এই এসএসবিপি বলে যে তোমরা তো এখন ডিভোর্স হয়ে গেছো, তোমাদের আর দরকার নাই, তোমরা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, টেলিগ্রামে, ইনস্টাগ্রামে, ফেসবুকে সব জায়গায় ব্লক দিয়ে দেওয়ার জন্য। এই ব্লক দেওয়ার জন্য দায়িত্ব পালন করে এসএসবিপি। তারপরে আছে টোপোআইসোমারেজ আর গাইরেজ, এরা হচ্ছে সুপার কোয়েলিং। সুপার কোয়েলিং যাতে এখানে পেস না খায় সেই জন্য ভূমিকা রাখে টোপোআইসোমারেজ। শেষ। এরপরে 3 প্রাইম প্রান্ত আর 5 প্রাইম প্রান্ত সিলেক্ট করে দিবা। ধরো আমি এখানে আমার সুবিধার জন্য 5 প্রাইম থেকে 3 প্রাইম দিছি। 5 প্রাইম যদি এদিকে হয় তাহলে 3 প্রাইম হবে এদিকে, এদিকে যদি 3 প্রাইম হয় তাহলে ওদিকে হবে 5 প্রাইম। শেষ। তারপরে অলওয়েজ মনে রাখবা, এই প্রাইমেজ এনজাইম মূল সূত্রের, বা যেটাকে আমি টেমপ্লেট ধরে নিছি, টেমপ্লেট সূত্রের 3 প্রাইম প্রান্তে যুক্ত হয়। ওকে, প্রাইমেজ এনজাইমটা টেমপ্লেট সূত্রের 3 প্রাইম প্রান্তে যুক্ত হয়। ডান। তারপরের কথা, ভাই প্রাইমার কি কোষে আগে থেকে থাকে, যখন প্রয়োজন হয় তখন এনজাইম কাজে লাগায়? হ্যাঁ, প্রাইমেজ এনজাইমটা যেখানে অ্যাপ্লিকেশন হবে সেখানে আগে থেকেই প্রেজেন্ট থাকে। তো এটা 3 প্রাইম প্রান্তে এসে যুক্ত হয়।
এটা হচ্ছে মূল, যে আমার টেমপ্লেট সূত্র আছে, টেমপ্লেট সূত্রে থ্রি প্রাইম পার্থের সাথে যুক্ত হয়েছে। এখানে আইসা যুক্ত হলো, এই হচ্ছে আমার আরএনএ প্রাইমেজ, এবং সে আইসা এখানে কমপ্লিমেন্টারি সূত্রগুলা তৈরি করতে থাকলো। এত ভালো কাজই করতেছিল। এখানে আইসা ডিএনএ পলিমারেজ ওয়ান, সে কি কাজ করলো? সে আইসা আরএনএ প্রাইমারের কারণে, যে আমার আরএনএ প্রাইমার, সে আরএনএ প্রাইমার যে সূত্রটা নতুন করে তৈরি করছে, সেই সূত্রটা এবার রিপ্লেস করে দিছে। জাস্ট এখানে আমার ছিল ইউরাসিল, আগে থেকে ছিল, সে ইউরাসিলকে চেঞ্জ করে সে দিয়ে দিছে থায়ামিন। ইউরাসিলকে চেঞ্জ করে থায়ামিন বানাই দিছে। তো এই আর কি এর ভূমিকা। এখানেও সেম, উপরের ক্ষেত্রেও সেম কাজ করছে। এখানে যত ইউরাসিল ছিল এগুলাকে কেটে এডিনিন বানাই দিছে, এরকম আর কি। এখানে আমার একটু ভুল হয়েছে, থায়ামিনের জন্য ইউরাসিল হবে না, থায়ামিনের জন্য এডিনিন হবে। আচ্ছা, তো এই যে আমার টি ছিল, ইউরাসিল ছিল, এটাকে টি বানাই দেয়, এ ছিল, টি বানাই দেয়, এই আর কি। এই কাজটা কে করছে? ডিএনএ পলিমারেজ এনজাইমটা। ওকে, আর এই যে আমার সূত্রের বর্ধনটা, সূত্রের বর্ধনটা কোন দিকে হয়েছে? 5 প্রাইম থেকে 3 প্রাইম। অলওয়েজ সূত্র রেপ্লিকেট হইতে থাকে বা সূত্র বিবর্তিত হয় কোন দিকে? সূত্র লম্বা হতে থাকে বা বৃদ্ধি পেতে থাকে 5 প্রাইম থেকে 3 প্রাইম বরাবর। নতুন সূত্র। এই সামারিটা যদি নিতে পারো তাহলে এখানে সবকিছু ক্লিয়ার। আই গেস বুঝতে পারছো। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আমরা নতুন ক্লাসে করব। তো এখানে তিনটা প্রসেস আছে: রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এবং পরীক্ষা যুগ যুগ ধরে তিনটার মধ্যে যে কোনো একটা দিবে, গো বা ঘতে। সাধারণত ঘ মার্কের জন্য এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা রেপ্লিকেশন পড়ছি, নেক্সট ক্লাসে ট্রান্সক্রিপশন পড়বো। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আরো কঠিন। রেপ্লিকেশন তিনটে একই লেভেলের আর কি। রেপ্লিকেশন যেরকম, ট্রান্সক্রিপশন ওরকম, ট্রান্সলেশন ওরকম। একটা যদি বসে থাকো, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন বোঝা তখন ইজি, কারণ জিনিসটা আসলে সেমই, জাস্ট প্রসেসটা একটু ভিন্ন। ওকে, কার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। না হলে আমরা শেষ করতে পারি। আল্লাহ হাফেজ।